বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিশেষ অনুরোধ, প্রতিটি গল্প শোনার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এতে হয়তো আপনাদের বিশেষ কোনো উপকার হবে না, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হব। কারণ আপনাদের মন্তব্য থেকে আমি বুঝতে পারি আমার পাঠের গুণগত মান কতটা উন্নত হচ্ছে এবং কোথায় আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই কমেন্টে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। বন্ধুরা, একজন মানুষ একটি অদ্ভুত পরিচয়, আর তার সঙ্গে জড়িয়ে থাকা অবিশ্বাস্য এক ঘটনা। সত্যি না কল্পনা সেটা বুঝে ওঠার আগেই গল্প আপনাকে টেনে নিয়ে যাবে এক অন্য জগতে। তাহলে শুনুন প্রেমেন্দ্র মিত্রের কালজয়ী ঘনাদার গল্প, দাদা। দিন আর আমাদের কাটতে চায় না। চারটে সুস্থ সবল জোয়ান ছোকরার পক্ষে এখানে একটা অবিশ্বাস্য ব্যাপারই বটে। কেন, কলকাতায় কি খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে? গড়ের মাঠটা কি ভাগাভাগি করে লোকে নিয়ে সেখানে দালাল করে তুলেছে নাকি? ফুটবল, ক্রিকেট, হকি এসব কি দেশ থেকে আইন করে তুলে দেওয়া হলো? না। তবে কলকাতার ছবিঘরগুলো কি সব বন্ধ? থিয়েটার, বায়োস্কোপ, সভা সমিতি, মজলিস এসব কি আজ শহর থেকে উধাও নাকি? না, তা নয়। তবে তাহলে কি কলকাতার সাঁতার, কুস্তি, বক্সিং, দৌড়ঝাঁপ সব কি উঠে গেছে? না, না, সবই আছে। শুধু ঘনাদা মেশে নেই। সত্যিই, ঘনাদা মেস থেকে চলে গেছেন। একেবারে তল্পিতল্পা গুটিয়ে আমাদের হতভম্ব করে চলে গেছেন এবং এ পর্যন্ত আর ফিরে আসেননি। ১ম দিন ২ এক আমরা তেমন গ্রাহ্য করিনি। এ মেসের এমন মৌরসোয়ারটা ছেড়ে ঘনাদা যাবেন কোথায়? ফিরে তাকে আসতেই হবে। কিন্তু দেখতে, দেখতে ২-১০ দিনের জায়গায় ২-৪ মাস কেটে গেছে। এখন প্রায় বছর ঘুরতে যায়। তবু ঘনাদার ফেরবার নাম নেই। ১ম বিস্মিত থেকে আমরা চিন্তিত হয়েছি, তারপর ব্যাকুল হয়ে খোঁজ খবর করেছি এবং শেষে এখন তার ফেরবার সম্ভাবনা সম্বন্ধে হতাশ হয়ে শিবুর উপর খাপ্পা হয়ে উঠেছি। কারণ ঘনাদাকে মেস ছাড়া করবার মূলে যদি কেউ থাকে, তো সে শিবু। কি দরকার ছিল বাপু সে টুপির কথাটা তোলবার? তেনজিং নোরকে হিলারির সঙ্গে এভারেস্ট চূড়া জয় করেছেন, সকালে কাগজে খবরটা পড়ে বসবার ঘরে আমরা গুলতানি করছি। তো এমন সময় ঘনাদা তার টঙের ঘর থেকে নেমে এলেন। কি ব্যাপার হে, এত হইচইটা কিসের? ঘনাদা তার আরাম কেদারায় গা এলিয়ে শিশিরের দিকে হাত বাড়ালেন। শিশির কৌটো খুলে তাকে সিগারেট এগিয়ে দিচ্ছে যথারীতি। হঠাৎ বলে উঠল, ব্যাপার গুরুতর ঘনাদা, খবরের কাগজে এক্ষুনি একটা প্রতিবাদ পাঠাতে হবে। প্রতিবাদ? কেন হে? ঘনাদা সিগারেটটা তখন ধরাচ্ছেন। প্রতিবাদ নয়, শিবু দস্তুর মতো উত্তেজিত। এ তো জালিয়াতি, এ তো চুরি, এ তো মানহানি। রহস্যটা আমরাও তখন ধরতে পারিনি। ঘনাদার সিগারেটে প্রথম টানটা দিয়ে এতক্ষণে একটু কৌতূহলে জিজ্ঞাসা করলেন, মানহানি আবার কার হলো? কেন, আপনার? শিবু বোমাটি ছাড়ল। আমার? ঘনাদার সিগারেটে দ্বিতীয় টানটা ভালো করে আর দেওয়া হলো না। হ্যাঁ, আপনার। আমরা প্রতিবাদ করব, নালিশ করব, খেসারত আদায় করব। শিবু ঝড়ের মতো বলে চলল। বলে কিনা এভারেস্টে উঠেছে। ব্যাপারটা এতক্ষণে আমরা বুঝেছি এবং ঘনাদাকে আর চোখে দেখে নিয়ে তৈরিও হয়েছি। গৌরী বোকা সেজে জিজ্ঞাসা করলে, তাহলে তুমি কি বলতে চাও এভারেস্টে এরা ওঠেনি? আলবাত, তাই তো বলতে চাই। শিবু নিজের বাঁ হাতের চেটোর উপরেই ডান হাতে ঘুষি মারল। তা তোমার এরকম সন্দেহের কারণ? শিশির খুব গম্ভীরভাবে শুধল। কারণ? শিবু নাটকীয়ভাবে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কারণ টুপি। টুপি?
আমরা যেন আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, ঘনাদার টুপি। শিবু ব্যাখ্যা করে বুঝিয়ে বললে, এভারেস্টে উঠলে সে টুপি পেত না, আর সে টুপি পেলে এভারেস্টে প্রথম উঠবার বাহাদুরি আর করতো। হ্যাঁ, ঠিক ঠিক। আমরা সবাই সাই দিলাম। কাগজে এক্ষুনি ঘনাদার নাম দিয়ে একটা চিঠি পাঠাতে হবে। আমরা লিখে দিচ্ছি। ঘনাদার শুধু একটা সই। ঘনাদার সিগারেটে তৃতীয় টানটা আর দেওয়া হলো না। তিনি আরাম কেদারের থেকে কি একটা কাজের নাম করে উঠে পড়লেন, আর সেই যে উঠে বেরিয়ে গেলেন, আর যে ফিরবেন কখন কি জানি। এদিকে ঘনাদার অভাবে মেষ আমাদের অন্ধকার। আড্ডায় এসে আমরা বসি বটে, বিরস মুখে এক এক করে, আবার উঠেও যাই, কিছুই আর জমে না। হঠাৎ সেদিন সন্ধ্যায় এই ঢিমে আসর একটু চঞ্চল হয়ে উঠল। ঘনাদার তেতলার ঘরখানা এ পর্যন্ত খালি আছে। প্রথমে নিজেদের গরজে আমরা কাউকে সেখানে ঢুকতেই দেইনি, কিন্তু গত ২-১ মাস ধরে মেসের অন্য বোর্ডারদের মুখ চেয়ে নিজেদের জেদ ছেড়ে দিতে হয়েছে। ঘনাদার আসবার আর কোনো ভরসাই নাই। তা মেসের ক্ষতি করে কতদিন একটা ঘর আটকে রাখা যায়? এখনো কেউ ঘর দখল করেনি, তবে লোকে আসা যাওয়া করছে। কিন্তু হঠাৎ উপরের সেই ঘরে কিসের শব্দ? জিনিসপত্র নাড়ান না? পরস্পরের মুখ চাওয়াচাইয়ের পর শিবুই আগে বারান্দায় গিয়ে একবার ওপরে উঁকি দিয়ে এলো। হ্যাঁ, উপরে ঘরে তো আলো জ্বলছে। কাউকে আর কিচ্ছু বলতে হলো না। হুড়মুড় করে সবাই একসঙ্গে সিঁড়িতে আমরা গিয়ে উপরে উঠলাম। ঢুকবার আগেই ঘরের ভেতর থেকে ডাক এলো, আসুন আসুন। ঘরের চৌকাঠি থমকে দাঁড়ালাম সবাই। ইনি তো ঘনাদা নন। আসুন আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক অমায়িক। ঘনাদা রোগা, লম্বা, শুকনো, আর ইনি মোটা, বেঁটে এবং দিব্য গোলগাল। কিন্তু তবু কোথায় যেন মিল আছে। সে মিল ভালো করেই কিছুক্ষণ পরে টের পেলুম। কিন্তু তখন দরজায় আমাদের অবস্থা ন যজৌ ন তস্থৌ। আমতা আমতা করে বললাম, না মানে ভেতরে আর যাবো না, আমরা আসি। আরে আসবেন কি? ছুটোছুটি করে এসে দরজার থেকেই ফিরে যাবেন? ব্যাপারটা একটু বিসদৃশই বটে। যদি এসে চলে যায়, তাহলে তো হন্ত হন্ত হয়ে আসার মানেটাই বা কি? তবু কাঁচুমাচু হয়ে বোঝাবার একটু চেষ্টা করলাম, না মানে আমরা ভেবেছিলাম আমাদের ঘনাদাই ঘরে থাকতেন কিনা। ঘনাদা? ভদ্রলোক যেন চিন্তিত। তা আমরা বুঝিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, নাম ঘনশ্যাম দাস। এই মেসে অনেক দিন ধরে ছিলেন কিনা। হঠাৎ হো হো হাসিতে আমরা চমকে উঠলাম। ভদ্রলোক বেশ কিছুক্ষণ হেসে নিয়ে তারপর বললেন, ঘন্টা? ঘন্টা? আমরা তাজ্জব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘন্টা। ভদ্রলোক এবার আরো একটু বিশদ হলেন। ওই আপনারা যাকে ঘনাদা বলতেন, সেই হলো আমাদের ঘন্টা। হ্যাঁ, মনে পড়েছে বটে। ঘন্টা এরকম একটা মেসে কোথায় যেন থাকতো বলেছিল। তারপর গল্প টল্প ২-৪টে শুনেছি। ও, আপনি তাহলে ঘনাদাকে চিনতেন? আমরা উদগ্রীব। হ্যাঁ, চিনতাম বইকি। ভদ্রলোক হঠাৎ দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু ঘন্টা তো আর ফিরবে না। ফিরবে না? কেন? আমরা তখন ঘরের ভেতরে ঢুকে পড়েছি। আরে কানের প্লাগ খুলে গেল যে। কানের প্লাগ? খালি তক্তপোষটায় কখন আমরা সবাই বসে পড়েছি তা টেরও পায় নাই। ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, কানের প্লাগ খুলে গেল মানে? মানে? হ্যাঁ, মানে বোঝাতে অনেক দূর যেতে হবে। ভদ্রলোক চিবুক ও বুকের মাঝে অদৃশ্য গলাটায় হাত বুলিয়ে কড়িকাঠের দিকে মুখ তুলে অনেক দূরেই যেন দৃষ্টি মেলে শুরু করলেন। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। এদিকে ইংরেজ মার্কিন, ওদিকে রুশ। কে আগে বার্লিন দখল করবে তার পাল্লায় রুশদের জিত হয়েছে। বার্লিন একটা ধ্বংসপুরী। ইংরেজ মার্কিনের বোমা আর রুশদের গোলায় শহর গুঁড়ো হয়ে যে ধুলো উড়েছে আকাশে, তাই তখনও থিতয়নি। দিনের বেলাতেই যেন ঝাপসা কুয়াশায় অন্ধকার, ভয়ে ভয়ে পথ চলতে হয়।
কোথাও কোনো নড়বড়ে ছাদ কি দেওয়াল মাথায় ভেঙে পড়ে তার ঠিক নেই। কাইজার উইলহেলম স্ট্রাস, চমকে উঠবেন না, ওটা রাস্তার নাম। তা থেকে বেঁকে একটা সরু গলি রাস্তায় চলেছি সেদিন। এমন সময়ে চমকে উঠলাম। দাদা! কাতর ডাকটা আমার পেছন থেকেই। কিন্তু চমকালাম, আওয়াজ শুনে নয়। এই দাঁত ভাঙা ভাষার দেশে দাদা বলে বাংলায় কে ডাকতে পারে তাই ভেবে। ফিরে তাকিয়ে দেখি আমাদের ঘন্টা অকাজে বিপর্যয় বেঘরে পড়তে তার জুড়ি নেই। বিরক্ত হয়ে বললাম, তুমি আবার এখানে কোত্থেকে হে? ঘন্টা ছুটে এসে আমার হাত দুটো বাড়িয়ে ধরে বলল, সব কথা পরে বলবো দাদা, এখন আমায় বাঁচাও। হ্যাঁ, দিব্যি বেঁচেই তো আছো দেখছি, বাঁচাবো আর কি? বলে বিদ্রুপ করে আবার মায়াও হলো একটু। বললাম, তা আবার কি ফ্যাসাদটা বাদিয়েছো শুনি? ঘন্টা কিছু বলবার আগেই হঠাৎ বড় রাস্তার দিকে মেশিন গান পটপটিয়ে উঠল। চোখের পলক পড়তে না পড়তে ঘন্টা আর সেখানে নাই। এক দৌড়ে রাস্তার ধারে এক বোমা ভাঙা বাড়ির শুকনো এক চৌবাচ্চায় গিয়ে তখন সেঁধিয়েছে। সেখানে গিয়ে ধরতেই কাঁপতে কাঁপতে বলল, ফ্যাসাদ দাদা ওই। অবাক হয়ে বললাম, আরে, ও তো বেওয়ারিশ বাড়িঘর পেয়ে যুদ্ধের গোলমালে যারা লুটপাটের ফিকিরে আছে তাদের রুশ শান্তিরা গুলি করছে, তা তোমার ওতে ভয়টা কিসের? হ্যাঁ, ভয়টা কিসের তো বলে দিলে। আমার চেহারাটা কি লুটেরা বদলে দেবদূতের মতো যে শান্তিরা আমায় ছেড়ে কথা কইবে? তো ঘন্টার কাঁদুনি শুনে হাসি পেল একটু। বললাম, চেহারা তোমার যাই হোক না কেন, মিলিটারি পাস তো আছে। হ্যাঁ, মিলিটারি পাস। আমি কি রুজভেল্ট চার্চিলের ইয়ার না স্ট্যালিনের দোস্ত যে মিলিটারি পাস পাবো? প্রাণটা নিয়ে ইঁদুরের মতো এই কদিন বার্লিন শহরে লুকোবার গর্ত খুঁজে ছুটোছুটি করছি, কখন যে ধরা পড়ি কে জানে। এবার পিঠ চাপড়ে তাকে সাহস দিয়ে বললাম, আচ্ছা, ভয় নাই, তোমার মিলিটারি পাসের ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু মরতে এই শহরে এমন সময়ে কেন এসেছিলে সেটা বলো দেখি। ভরসা পেয়ে ঘন্টা তখন একটু চাঙ্গা হয়েছে। বললে, বেশি কিছু নয় দাদা, একটা হিসাবের কল। তার একটা সুলুক সন্ধান নিয়ে যেতে পারলেই মোটা বকশিস পেতাম। কিন্তু কারিগর সমেত সে কল এখন রুশদের গোলায় কোন পাতালে চাপা পড়েছে কে জানে। না হেসে আর পারলাম না। বললাম, সাগর ডিঙোতে তোমার মতো ব্যাংকে যারা পাঠিয়েছে, হ্যাঁ, তাদেরও বলিহারি। আরে, ওটা সামান্য হিসাবের কল নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্য ইলেকট্রনিক ব্রেন। আর ওই যন্ত্র যিনি তৈরি করে বিজ্ঞানের জগতে যুগান্তর এনেছেন তার নাম হলো ডক্টর বেনার। ওদিকে মিত্রশক্তি আর এদিকে রাশিয়া তাকে পাবার জন্য অর্ধেক রাজত্ব এক্ষুনি দিতে প্রস্তুত। কিন্তু পাবে কোথায়? সেগুড়ে বালি। ডক্টর বেনার মারাও যাননি, তার যন্ত্রও কোথাও চাপা পড়েনি। মিত্রশক্তি যেদিন নরম্যান্ডির কূলে নেমেছে, 3টে স্পরকেল সাবমেরিনে তার যন্ত্রপাতি সাজ সরঞ্জাম চড়িয়ে তিনি সেদিনই উধাও। হতভম্ব হয়ে ঘন্টা এবার শুধলো, তো এত কথা তুমি জানলে কি করে দাদা? কি উত্তর আর দেব? হেসে বললাম, এই বার্লিন শহরে ঘাস কাটতে কি অলিগলি ঘুরে বেড়াচ্ছি মনে করো? গণদার দাদা সত্যি একটু হেসে এবার থামলেন। হ্যাঁ, বদ অভ্যাস যাবে কোথায়? শিশির সিগারেটের টিনটা আপনার থেকে তখন বাড়িয়ে দিয়েছে। দাদা কিন্তু সেটিকে মোলায়েমভাবে প্রত্যাখ্যান করে প্রকাণ্ড এক ডিবের থেকে সশব্দে এক টিপ নস্যি নিয়ে নাক মুছলেন। হ্যাঁ, ডক্টর বেনারকে তারপর আর পাওয়া গেছে? গৌড়ের আর তর্স হয়েছে না। আমাদের অবশ্য তাই। বলছি বলছি সবই বলছি। কিন্তু তার আগে ডক্টর বেনারের যন্ত্রটার একটু পরিচয় দেওয়া দরকার। বড় বড় অফিসের ক্যালকুলেটিং মেশিন দেখেছেন? 2 ঘন্টার অঙ্ক 2 সেকেন্ডে সব কষে দেয়। গাঁয়ের কামারশালের সঙ্গে টাটার কারখানার যা তফাৎ, এই ক্যালকুলেটিং মেশিনের সঙ্গে ডক্টর বেনারের ইলেকট্রনিক ব্রেনের তাই। 7 অঙ্কের শুভঙ্কর 7 বছরে যে অঙ্কের শেষ পায় না, ভুতুড়ে যন্ত্র তা 7 সেকেন্ডে কষে দিতে পারেই। তাছাড়া কি যে পারে না তাই বলাই শক্ত। মিত্রশক্তি আর রাশিয়া হন্যে হয়ে ডক্টর বেনারকে এই জন্যই খুঁজছে। বিজ্ঞানে যত আশ্চর্য আবিষ্কার তত সূক্ষ্ম জটিল তার অঙ্ক।
ডক্টর বেনারের ভুতুরে যন্ত্র যারা দখলে পাবে, অন্য পক্ষকে তারা ৫০০ বছর পিছিয়ে ফেলে যেতে পারবে। কিন্তু কোথায় ডক্টর বেনার? আর কোথায় তার ভুতুরে কলের মাথা? যুদ্ধ শেষ হলো। গলায় গলায় যাদের ভাব, তারা আদায় কাঁচকলায় গিয়ে পৌঁছলো। দুদলের চর গুপ্তচররা দুনিয়া তোলপাড় করে ফেলল, কিন্তু ডক্টর বেনার নিপাত্তা। আটলান্টিকের তলাতেই কোথাও স্পরকেল ডুবোজাহাজগুলি সমেত তিনি ডুবেছেন, এই ধারণায় শেষ পর্যন্ত সকালের হতো, যদি না ঘনাদার দাদা একটু থেমে আমাদের অবস্থাটা একটু লক্ষ্য করে নিয়ে আবার শুরু করলেন। যদি না নরওয়ের কটা তিমি ধরা জাহাজ পরপর অমন নিখোঁজ হতো। আজকালকার তিমি ধরা জাহাজ তো তখনকার পালতোলা মোচার খোলা নয়। সেই জাহাজকে জাহাজ, আবার কারখানাকে কারখানা। আস্ত তিমি ধরে গালে পুড়ে তেল চর্বি থেকে ছাল, চামড়া, হাড়, মাংস সব সেখানে আলাদা করে বার করবার বন্দোবস্ত আছে। তার হারপুন কামান যেমন আছে, বেতার যন্ত্র আছে, তেমনি বিপদে পড়লে খবর পাঠাবার। সেরকম জাহাজ নেহাত চুপিসারে টুপ করে ডুবতে পারে না, একটু কান্নাকাটি শোনা যাবেই। ব্যাপারটা কি জানবার জন্যে কেঁচো খুঁড়তে একেবারে গোখরোর গর্তে গিয়ে পৌঁছলাম। ব্যাফিন আইল্যান্ডের দক্ষিণ পশ্চিম কোণে ফ্রবিশার বে, আর সেইখানে ছোট্ট একটা বেনামি দ্বীপ। ভাড়া করা একটা মোটর লঞ্চে সেখানে যখন গিয়ে উঠলাম, তখন গভীর রাত। রাত অবশ্য সেখানে মাসখানেক ধরেই গভীর। উত্তর মেরুর কাছাকাছি জায়গা তো, একটা দিনরাতি প্রায় বছর কেটে যায়। একটা সরু খাঁড়ির মধ্যে মোটর লঞ্চ ঢুকিয়ে নামলাম তো বটে, কিন্তু সে আবছা অন্ধকারের রাজ্যে বরফ ঢাকা পাথুরের জায়গায় দুপা গিয়ে ঘন্টা আর যেতে চায় না। ঘন্টা সেই থেকে সঙ্গে আছে বলা বাহুল্য। ঘন্টাকে বোঝাবো কি? নিজেরই তখন কেমন অস্বস্তি হচ্ছে। দুনিয়ার হেন বিপদ নেই যাতে পড়িনি, কিন্তু এ যেন সবকিছুর থেকে একটা আলাদা ব্যাপার। ভয়ঙ্কর একটা আতঙ্কই যেন আবছা অন্ধকার হয়ে চারিদিকে ছমছম করছে। আকাশ থেকে, মাটির তলার থেকে একটা বুক গুড়গুড় করা ভয়ের কাঁপনে উঠে সমস্ত শরীর হিম করে দিচ্ছে। কিন্তু তা বলে থামলে তো আর চলবে না। ঘন্টাকে ধমক দিতে যাচ্ছি, এমন সময় চিৎকার করে উঠল, পালালো পালালো! ফিরে দেখি সত্যি একটা আবছা মূর্তি পাথুর একটা ঢিবির পাশ থেকে ছুটে আমাদের লঞ্চটায় গিয়ে লাফিয়ে ওঠে আর কি। তক্ষুনি ছুট, খানিকটা ধস্তাধস্তি। মূর্তিটাকে কাবু করে মাটিতে ফেলতেই সে কাতরে উঠল, ছাড়ো, আমায় ছাড়ো, যদি বাঁচতে চাও এখনই, না পালালে নয়। চোস্ত জার্মান কাতরানি শুনে টর্চটা জেলে তার মুখে ফেলে দেখি, এ কি, এ যে ডক্টর বেনার, কিংবা তার ভূতও বলা যায়। ফ্যাকাশে মুখে যেন রক্ত নেই, শরীরে হাড়ের উপর শুধু চামড়াটা আঁটা। অবাক হয়ে গেলাম। ব্যাপার কি ডক্টর বেনার? আপনার খোঁজে জুমের এই উত্তর ধরে এলুম, আর আপনি পালাচ্ছেন কেন? সব বলবো, সব বলবো, আগে লঞ্চে উঠে বেরিয়ে পড়ো, তারপর। আমি কিন্তু নাছোড়বান্দা, সব কথা না শুনে নট নরঞ্চরণ, নট কিচ্ছু। নিরুপায়ে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর বেনার তারপর যা বললেন তা শুনে আমরা তো দুনিয়ায় এরকম তাজ্জব ব্যাপার কখনো কেউ শোনেনি, কল্পনা পর্যন্ত করতে পারেনি। ডক্টর বেনার আটলান্টিকে ডোবেননি। ৩টে সাবমেরিন নিয়ে অনেক ভেবেচিন্তে জুমের অরুচি দ্বীপে এসে উঠেছিলেন। যেসব লোকজন সঙ্গে এনেছিলেন তাদের দিয়ে কয়েক বছর ধরে ধীরে ধীরে তিনি তার আশ্চর্য কলের মাথা তারপর বসিয়েছেন। এমন সব উন্নতি তারপর সে কলের করেছেন যে জার্মানির যে যন্ত্র তখনই পৃথিবীর বিস্ময় ছিল, তা এর কাছে একেবারে ছেলে খেলা হয়ে গেছে। এই এক দানবীয় কলের মাথা দিয়ে সমস্ত পৃথিবী তিনি জয় করবেন, শাসন করবেন, এই তার জেদ। এই কলের মাথা শুধু অঙ্ক কষে না, ভাবে, আর যে কোনো বিষয় ভেবে যে সিদ্ধান্তে পৌঁছয় তা একেবারে নির্ভুল। পৃথিবীর সব দিকে সমস্ত বৈজ্ঞানিকের মাথা একত্র করলেও এর তুলনায় তার সমুদ্রের কাছে ডোবা। সৃষ্টি রহস্যের বড় বড় কুটকাচাল তো বটেই, ছোটখাটো তুচ্ছ বিষয়েও তার বুদ্ধির প্যাঁচ একেবারে করে দেয়। এই দানবীয় কলের মাথার পরামর্শ পেলে মানুষের সভ্যতা গরুর গাড়ির তুলনায় একেবারে রকেটে উড়ে এগিয়ে যাবে। শুধু কটা কল টিপলেই হলো।
আলাদিনের পিদিম এর কাছে কিছুই নয়। ডক্টর বেনার হাতে স্বর্গ পেয়ে যখন ধরাকে সরা দেখছেন, এমন সময় একদিন বিনা মেঘে বজ্র পড়েছে। ডক্টর বেনার আঁতকে উঠে একদিন টের পেয়েছেন যে তিনি কলকে নয়, কলই তাকে চালাচ্ছে। কল টিপে ভাবালে যে ভাবত, সে যন্ত্র কেমন করে স্বাধীন হয়ে উঠেছে। আর সে স্বাধীনতার মানে কি? নিজের ভাবনা নিজেই শুধু ভাবে না, এমন অদৃশ্য আশ্চর্য শক্তি তার ভেতর জেগেছে যে তাই দিয়ে ধারে কাছে তুচ্ছ মানুষ যারা থাকে তাদের একেবারে খেলার পুতুল বানিয়ে দেয়। তার সে শক্তির কাছে কারও রেহাই নেই। মানুষ তাকে দিয়ে এতদিন প্রশ্নের উত্তর জেনেছে, এখন সে মানুষকে প্রশ্ন করে তার সবকিছু জানবে, যেমন খুশি চালাবে। এই তার দানবীয় খেপামি। হাতে ছুরি পেলে দুরন্ত ছোট ছেলের যেমন সবকিছু কেটে সুখ, এই যন্ত্রের তেমনই পৈশাচিক বিলাস। প্রশ্ন করায় আর প্রশ্ন শোনায়। সময় যেন তার কাটে না। আর কিছু যখন নেই, তখন খালি প্রশ্ন করতে হবে তাকে, প্রশ্নের পর প্রশ্ন। আর পটপট তার উত্তর দিয়ে তক্ষুনি সে চাইবে আবার প্রশ্ন। জিজ্ঞাসা করবার মতো প্রশ্ন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে উন্মাদ হয়ে ডক্টর বেনারের সঙ্গীরা একে একে সব শেষ হয়ে গেল। কটা তিমি ধরা জাহাজ কি কুক্ষণ এখানে এসে পড়েছিল। তাদের লোক লস্কর সব দুদিনেই কাবার। পালাবার উপায় নাই তার হাত থেকে। অদৃশ্য অজানা শক্তিতে এ দ্বীপের 10 মাইলের মধ্যে যে কেউ আছে, তার কাছে বাঁধা। ডক্টর বেনার তার জীবনের সমস্ত বিষয়ে পাণ্ডিত্য আটকে কোনো রকমে প্রশ্নের পর প্রশ্ন যুগে এখনো টিকেছিলেন। কিন্তু তার সমস্ত পুঁজিও শেষ। এখনই না পালালে আর রক্ষা নাই। সব শুনে জিজ্ঞাসা করলাম, কিন্তু অদৃশ্য শক্তিতে যদি বাঁধা হন, তাহলে আপনি পালাচ্ছেন কি করে? আমরা এবার কিছু বুঝতে পারছি না কেন? ডক্টর বেনার বললেন, নেহাত দৈবাত একটা সুযোগ পেয়ে একটা তার আমি আলগা করে দিতে পেরেছি আজ। কলের মাথা তাই খানিকক্ষণের জন্য বিকল হয়ে আছে, কিন্তু সে বেশিক্ষণও নয়। এক্ষুনি হয়তো শুধরে নিয়ে চাঙ্গা হয়ে উঠবে। তাহলে উপায়? উপায় এক্ষুনি লঞ্চ চালিয়ে বেরিয়ে পড়া। কিন্তু 10 মাইল পার হওয়ার আগেই যদি ওই দানব আবার জেগে ওঠে? তারও একটা উপায় করেছি। ডক্টর বেনার পকেট থেকে কটা ছোট ইলেকট্রিক প্লাগের মতো জিনিস বার করে আমাদের হাতে দিয়ে বললেন, শিগগির এইগুলো দু কানে গুঁজে নিন। পরীক্ষা এখনো হয়নি, তবে আমার ধারণা কলের মাথার অদৃশ্য শক্তি কানের ভেতর দিয়ে আমাদের মগজে হুকুম চালায়। আমার গোপনে তৈরি এ প্লাগ সে শক্তি খানিকটা ক্ষীণ করে দিতে পারবে। মোক্ষম সময়ই প্লাগের ঠুলি দুটো হাতে পেয়েছিলাম। শরীরে হ্যাঁচকা টানে যেমন হয়, হঠাৎ মাথায় ঠিক তেমন একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে বুঝলাম দৈত্য মাথা জেগেছেন। তৎক্ষণাৎ ঠুলি দুটো দোকানে গুঁজলাম, কিন্তু ঠুলিতে কি আটকায়? মনে হলো কি যেন আমার মগজে ভর করে প্রাণপণে আমায় কোথায় টানছে। ঠুলির দরুন টানটা একটু কম, এই যা। পড়ি কি মরি তিনজনে লঞ্চে গিয়ে উঠে ইঞ্জিন চালিয়ে দিলাম। কানের ঠুলি যেন অদৃশ্য টানে ফেটে বেরিয়ে যাবে। লঞ্চ তখন চলেছে এই ভাগ্যি, কিন্তু আহাম্মকের মরণ যাবে কোথায়? কানের যন্ত্রণাতেই বোধ হয় ঘন্টা একটা কানের ঠুলি একবার একটু খুলতেই আর দেখতে হলো না। ধর ধর করতে করতে ঘন্টা লঞ্চ থেকে জলে লাফিয়ে পড়ল। আমাদের লঞ্চ তখন তীর বেগে বারদরিয়ায় চলেছে। ঘন্টার সঙ্গে সেই শেষ দেখা। হঠাৎ কাশির শব্দে আমরা ফিরে তাকিয়ে একবারে থ। তা আমরা যদি থ হয়ে থাকি, তো আমাদের নতুন দাদা একেবারে হাড়গোড় ভাঙা কোনো রকমের শুকনো গলায় ঢোক গিলে বললেন, এ কি ঘন মানে ঘনশ্যাম, তুমি কি কখন এলে? ঘনাদার মুখে কোনো ভাবান্তর নেই। গম্ভীরভাবে বললেন, তা এসেছি অনেকক্ষণ, কিন্তু তুমি তো। নতুন দাদার কথাটা শেষ হলো না। ঘনাদা বললেন, হ্যাঁ, অখ্যাত শরীরেই ফিরে এসেছি সব কাজ শেষ করে। কি করে ঘনাদা, কেমন করে? আমরা একসঙ্গেই বোধহয় চেঁচিয়ে উঠলাম। ঘরে তক্তপোষ ছাড়া আর বসবার জায়গা নেই। তারই একধারে বসে শিশিরের এগিয়ে দেওয়া টিনটার থেকে একটা সিগারেট নিয়ে হাতের উপর ঠুকতে ঠুকতে ঘনাদা তাচ্ছিল্যের স্বরে বললেন, হ্যাঁ, অত অবাক হবার কি আছে? এমন শক্ত ব্যাপার তো কিছু নয়। তাকে স্রেফ একটি প্রশ্ন গিয়ে করলাম, ব্যাস, তাতেই খতম। কি প্রশ্ন ঘনাদা? ঘনাদা বললেন, হ্যাঁ,
প্রশ্ন আর কি, তাকে জিজ্ঞাসা করলাম যে গাছ আগে না বীজ আগে। সে তাই ভাবছে। ভাবতে ভাবতে এতদিনে শেষও হয়ে গেছে বোধহয়। হঠাৎ জোর করে ঘনাদার পায়ের ধুলো নিয়ে আমাদের নতুন দাদা ঘর থেকে বেরিয়ে গেলেন। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।